আরে কি ভোলানাথ দা, তা কোথায় যাচ্ছ ওদিকে? ওইদিকে আর কই যাব? তোমাদের বাড়ির দিকেই যাচ্ছি। দুধ লাগবে নাকি? গতকাল না তোমার থেকে দুধ রাখলাম, আজকে আবার বুঝি দুধ দেবে? হ্যাঁ, বলা তো আর যায় না কখন কি কাজে লেগে যায়। না গো দাদা, আজকে আর লাগবে না। আজকে তাহলে তুমি যাও, অন্যদিন আবার এসো, কেমন? আরে রাখবো না, ঠিক আছে, কিন্তু তার জন্য কি এখানে একটু দাঁড়াতেও পারবো না নাকি? তোমাকে এখানে দাঁড়াতে কে নিষেধ করেছে? তুমি তোমার কাজ ছেড়ে সারা দিন দাঁড়িয়ে থাকো, আমি বারণ করব না। অনেক দূর সাইকেল চালিয়ে এসেছি তো একটু ভাবলাম বিশ্রাম নিই, তোমার সাথে একটু কথা বলি। তা বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এখন মাছের ব্যবসা তো দেখছি ভালোই জমেছে তোমার। ওপরওয়ালার ইচ্ছায় সব মিলিয়ে ভালোই চলছে। তা তোমার অবস্থা কি? দুধের ব্যবসা কেমন চলছে? তোমাকে বলতে তো আর সমস্যা নেই, আমারও ভালোই চলছে ওপরওয়ালার ইচ্ছায়। ছেলে সন্তান নিয়ে খেয়ে পড়ে ভালোই আছি। তাই ভাবছি দুধের ব্যবসা ছেড়ে তোমার মতো মাছের ব্যবসায় মন দেবো। হ্যাঁ, আরে আসো না, করো একবার এসে, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। থাক থাক, আমি করব না। তাহলে আবার দেখা যাবে তুমি মা বোনে না খেয়ে আছো আর কি। হ্যাঁ, তাহলে আমি গেলাম অমিতদা, পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্ম হওয়ার পর থেকেই আমার কপালটা পোড়া, বুঝলে মালতী দিদি। সেই ছোটবেলা থেকেই আমাকে অনেক কথা শুনতে শুনতে বড় হতে হয়েছে। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে একটু শান্তি করব, কিন্তু তাও আমার কপালে সেই শান্তি লেখা নেই। এখানে এসে আরো অশান্তির মধ্যে আছি। মন খারাপ করো না গীতা দিদি, চারপাশে চেয়ে দেখো, তোমার চেয়েও অনেক মানুষ আরো অশান্তিতে আছে। তাও তো তোমার শুধু শাশুড়ি নিয়ে অশান্তি, তোমার স্বামী তো ঠিক আছেন, তিনি তো তোমাকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন বলেই সংসারটা এতদিন টিকে আছে। তিনিও যদি আমার শাশুড়ির মতো হতেন, তাহলে এ বাড়িতে আর টিকে থাকতে পারতাম না। তাহলে তুমি এত আফসোস করছো কেন বলো? গ্রামের কত বউরা আছে যাদের স্বামীর অত্যাচারে টিকতে পারে না। তোমার স্বামী তো কত ভালো। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। আমার স্বামীর নামে কখনো আমি বদনাম করতে পারবো না। মানুষটি আসলেই অনেক ভালো। স্বামী যদি ভালো হয়, তাহলে মেয়েদের আর কোনো চিন্তা থাকে না। একদম ঠিক বলেছ। তাও মাঝে মাঝে শাশুড়ির এত কথা শুনতে মন চায় না। ছোটবেলা থেকেই তো মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি। জন্মের পরেই মাকে হারিয়েছি, একটু বড় হওয়ার পরেই বাবাকে হারিয়েছি। মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি, নিজের মাকে দেখিনি। ভেবেছি শাশুড়িকে নিজের মায়ের মতো আপন করে নেব, কিন্তু তা তো আর পারছি না। যেটুকু সমস্যা আছে, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। এখন আর মন খারাপ করি না আমি। চলি, তোমার দাদাকে আবার একটা বড় মাছ আনার কথা বলেছি। যাই, গিয়ে মাছটা কাটতে হবে। দাঁড়াও বৌমা, কোথায় গিয়েছিলে তুমি? এত দেরি করে বাড়ি ফিরছো যে? দিন দিন দেখছি তোমার সাহস বড্ড বেড়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, আমি একটু পুকুরের ঘাটে গিয়েছিলাম কাজে। কি কাজে গিয়েছিলে তা আমি খুব ভালো করেই জানি। সারাক্ষণ গিয়ে ওই পাশের বাড়ির মালতীর সাথে গল্প করো। এতবার বারণ করার পরও তুমি কোনো কথা শুনছো না। আর কখনো যাব না মা। মনে থাকে যেন। হ্যাঁ মা, থাকবে। থাকলেই ভালো। আর হ্যাঁ শোনো, তুমি অমিতকে অত বড় মাছ আনতে বলেছো কেন? আমার একটা বড় মাছ খেতে ইচ্ছে করছিল, তাই আনতে বলেছিলাম মা। হ্যাঁ, খেতে খেতে বাড়িটা শুদ্ধ খেয়ে ফেলো। আমার ছেলেটাকে ধ্বংস করে দিয়েছে। বাপ মা খেয়েছে, এখন আমার সংসারটা খাবে। অপয়া অলক্ষী কোথাকার। মা, আপনি আমাকে এমন করে কেন বলছেন? আমি কি করেছি বলুন? তোমার এত বড় সাহস, তুমি বড় মাছ আনতে কেন বলেছ? পুকুর থেকে ব্যবসার 12টা বেজে যাবে আমার ছেলে তার। পুকুরে তো অনেক মাছ মা, একটা বড় মাছ আনতে বলেছি, আমি মাথা খাবো বলে। আসছে, আমার মাথা খাবে, আমার জন্য মাথা রাখবে, যাও। কিন্তু মা,
আবার কিন্তু কি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মাছটা কাটো। আর হ্যাঁ, মাছের মাথা যেন আমার জন্য থাকে। কি হলো বুড়িমা? তোমাকে তো কিছুদিন ধরে এদিকটা দেখছি না, খুব ব্যস্ত হয়ে গেছো মনে হয়। আরে ব্যস্ত হইনি পাগল, একটা মেয়েকে ছেলেটা বউ করে এনেছে। সারাদিন ওই বউয়ের সাথে ঝগড়া করতে করতেই আমার সময় চলে যায়, এদিকে আর আসতে পারি না। এত ঝগড়া কেন হয়? আজও তো মনে হচ্ছে তোমার মেজাজ চটে আছে। আজও কি ঝগড়া করে এসেছো নাকি এখানে? ঝগড়া ছাড়া ও শায়েস্তা হয় না, ঠিকঠাক মতো কথা শোনালে কয়েকদিন ভালো থাকে। কলেটা কি সেটা তো বলো, তাহলে তো বুঝতে পারবো। কোনো হিসেব নেই, সারাদিন গিয়ে ওই বাড়ির মালতীর সাথে পুকুর ঘাটে বসে গল্প করে। আমার কি লাগে, আমার ছেলের কি লাগে, সেগুলো দেখার সময় নেই। তারপর আবার পুকুর ঘাট থেকে যখন ইচ্ছে বড় মাছটা ওঠাতে বলে। আমার ছেলে হয়েছে বউ পাগল, বউ যা বলে তাই করে। তারপর আজ কি হলো? আজকে একটা বড় মাছ উঠিয়েছে, সে নাকি মাছের মাথা খাবে। আমিও বলে দিয়েছি এই মাছের মাথা আমি খাবো। কোনো রকম একটা ঝামেলা করে এই বউটাকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। এই বাড়িতে আমি ওকে রাখতে চাই না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল? তুমি মাছের মাথা খেতে চেয়েছো, এই মাছের মাথা যদি তুমি লুকিয়ে উধাও করে ফেলো, পরে যদি বউয়ের নামে দোষ দাও, এই দোষ দিয়ে এই বউকে চাইলেই তুমি তাড়াতে পারবে। তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস, এটাই করতে হবে তাহলে। তোর বুদ্ধি, আহা, তোর বুদ্ধি অনুযায়ী কাজ করব আমি। তাহলে এখন গেলাম। আচ্ছা ঠিক আছে। কি গিন্নি, আজকেও বুঝি মা তোমাকে বকেছেন? আজ আর কাল আছে নাকি? মা তো সব সময় আমাকে বকতেই থাকে। না, আমাকে না বকলে তার পেটের ভাত হজম হয় না। তুমি কিছু মনে করো না, তুমি তো দেখছোই মা একটু খানিকটা অমনি। আমি সবটাই বুঝতে পারি, আমি কিছু মনে করি না, কিন্তু তাও মাঝে মাঝে মন খারাপ হয়। আমি তো তোমার মাকে নিজের মা হিসেবে গ্রহণ করেছি, আমার নিজের মাকে তো কোনোদিন দেখতে পাইনি। আমি সবটাই বুঝতে পারি, কিন্তু মায়ের ওপরে যে কিছু বলবো সেটা তো বলতে পারি না গিন্নি। মায়ের ওপরে তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। এখন যেমন ভালোবাসছো, সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসে আগলে রেখো। তুমি খালি চিন্তা করো না গিন্নি, সারা জীবন তোমাকে পাশে রাখবার জন্যই তো তোমার জন্য এত কিছু করছি আমি। এই দুনিয়ায়, পর দুনিয়ায়, সাত দুনিয়ায় আমি তোমাকে সব সময় পাশে চাই। তোমার মতো যে নারীর একজন স্বামী আছে, সে খুব ভাগ্যবতী। তোমার মতো বউ যার আছে সেও খুব ভাগ্যবান। তবে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম গিন্নি। হ্যাঁ বলো। আগামীকাল খুব সকালে আমাকে শহরের উদ্দেশ্যে যেতে হবে কাজে। সূর্য উঠবার আগেই বের হতে হবে। আমি আসবার আগ পর্যন্ত মায়ের সাথে একটু মানিয়ে নিও। মা যেটা চায় তার বিরোধিতা করো না, মেনে নিও। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, কাল যেহেতু সকাল সকাল যাবে, এখন ঘুমিয়ে পড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এখনই ঘুমাতে হবে। এই আরামজাদি, সকাল হয়েছে তুই এখনো ঘুমিয়ে আছিস? তোর তো দেখছি দিন দিন অনেক সাহস হয়ে যাচ্ছে। কই মা, আমি তো ঘুমি নেই, আমি তো সেই সকাল সকালই উঠেছি। আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে যে বলেছিলাম মাছের মাথাটা আমার জন্য রাখতে, সেই মাছের মাথা কোথায়? খেয়ে ফেলেছিস নাকি? কই মা, মাছের মাথা তো ওই পাতিলের মধ্যেই আছে, আমি খাইনি, আপনি ভালো করে দেখুন। আমি কি না দেখে বলছি? তোর মতো অন্ধ নাকি আমি, হতচ্ছাড়ি?
মাছের মাথাটা তো এই পাতিলের মধ্যেই ছিল। আপনি সরেন তো, আমি একটু দেখি। বিশ্বাস করুন মা, আমি মাথা খাইনি, এই পাতিলের মধ্যেই তো ছিল। মাছের মাথার তো আর পাখনা গজায়নি যে রাতে উড়ে গেছে, তাই না? না মা, মাছের মাথা তো আর উঠতে পারে না। মাছের মাথা যেহেতু উঠতেই পারে না, তাহলে সেই মাছের মাথাটা গেল কোথায়? গিলে খেয়েছিস, তাই না? না না, আমি খাইনি, উপরওয়ালার দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস করুন আমাকে। তোকে আর কোনো রকমে আমি বিশ্বাস করব না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি কোথায় যাব? আপনি আমাকে বের করে দেবেন না মা। কোথায় যাবি সেটা আমি জানি না, আমি বলছি এখান থেকে বেরিয়ে যাবি। না বেরোলে তোকে মেরে এখান থেকে বের করে দেব। না মা, আমি যাব না। যাবি না? দেখাচ্ছি তোর মজা। এ কি গীতা বৌদি, তোমার এই অবস্থা কি করে হয়েছে? কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছ নাকি? না গো, তেমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হইনি, তবে আমার জীবনটাই একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার বোঝা এখনো বয়ে বেড়াচ্ছি। কি বলছো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এ হাল হয়েছে কিভাবে? সারা শরীরে ক্ষত, জামা কাপড় ছেঁড়া। তুমি বলো তো কি হয়েছে, পরিষ্কার করে বলো। আমার তো বড্ড চিন্তা হচ্ছে গো তোমার জন্য। সবই আমার কপালের দোষ গো। আমার শাশুড়ি মা সকালবেলা বাড়ি থেকে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছেন, এই বাড়িতে জীবনেও ফিরতে নিষেধ করেছেন। আমি এখন কোথায় যাব বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে অনেক মেরেছে। কি বলছো কি তুমি? দিন দিন দেখছি তোমার শাশুড়ির অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। মানুষ মানুষকে এভাবে মারতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো মানুষ নই, মানুষ হলে হয়তো এভাবে মারতে পারতো না। তোমার অবস্থা তো ভালো না, নিশ্চয়ই সকাল থেকে কিছু খাওনি। কিচ্ছু খাইনি, শুধু আমার শাশুড়ির হাতের মার ছাড়া। চলো আমার বাড়িতে চলো, এখানে রাস্তায় ঘুরে কোনো লাভ হবে না। না না, আমি তোমার বাড়িতে যেতে পারি না, এটা ভালো দেখায় না। বেশি কথা বলো না, আমি যেটা বলছি সেটাই করো। ঠিক মতো হাঁটতে পারছো না, আবার মুখে বুলি ফুটেছে। তোমার কথা আমি শুনবো না, তুমি আমার সাথে এক্ষুনি চলো। কি গো বৌদি, তুমি বাজারে আসতে গেলে কেন? আমি তো সব সময় তোমাদের বাড়িতে গিয়ে রোজ দুধ দিয়ে আসি। আমাকে খবর পাঠালেই তো বাড়িতে দিয়ে আসতাম, তোমায় কষ্ট করে এখানে আসা লাগতো না। সমস্যা নেই, আমি এসেছি, তুমি আমাকে দুধ দাও। অমিতাও কেমন মানুষ, নিজে না এসে তোমাকে পাঠিয়েছে। এটা মোটেও ভালো দেখাচ্ছে না বৌদি। তুমি দুধের বোতল রেখে যাও, আমি বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসবো। অমিত বাড়িতে নেই, শহরে কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য বাধ্য হয়ে তোমাকে আসতে হয়েছে। যাক যাক, সমস্যা নেই, বোতলটা রেখে যাও, আমি দিয়ে আসবো বৌদি, তোমাদের বাড়িতে দিয়ে আসবো। আমি আর এখন ও বাড়িতে থাকছি না ভোলানাথ দা। কি বলছো তুমি? তুমি এখন ওই বাড়িতে থাকছো না তো কোথায় থাকছো? আর ওখানে থাকছো না কেন? আমার শাশুড়িকে তো তুমি ভালো করেই চিনো ভোলানাথ দা। সবটা বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। অমিত নাই, সেই জন্য সুযোগ কাজে লাগিয়েছে। হ্যাঁ ভোলানাথ দা, তুমি আমাকে দুধ দাও, আর পারলে একটা বুদ্ধি দাও। কি বুদ্ধি চাচ্ছ বলো? আমি মালতীর বাড়িতে থাকছি, ওখানে বসে বসে খেতে ভালো লাগছে না। তুমি একটা বুদ্ধি দাও, যাতে আমার শাশুড়িও শায়েস্তা হয়, আর আমি নিজেও স্বাবলম্বী হই। আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা কাজে লাগালে হয়তো এই তোমার কিছুটা উপকার হলেও হতে পারে, তবে আমি নিশ্চিত নই। সমস্যা নেই ভোলানাথ দা, তুমি বলো, আমি সে অনুযায়ী একটু কাজ করে দেখিয়ে দিই না। তোমার হঠাৎ কি হলো গো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎই কালকেই বলে মাছ চাষ শুরু করবে, তড়িঘড়ি করে আজই শুরু করে দিলে। তোমার মধ্যে কি চলছে আমাকে বলো তো। তোমার এখানে সারাক্ষণ শুয়ে বসে খাই, সেটা আমার একদম ভালো লাগে না।
এই জন্য ভাবলাম কিছু একটা করি। আমাকে ফাঁকি দিও না বৌদি, তোমার মুখ দেখে আমি সবটা বুঝতে পারছি। তুমি সত্যি বলছো না, তুমি মিথ্যে বলছো। আমাকে তো মিথ্যে বলে কোনো লাভ নেই। আমাকে সত্যিটা বলো, কি চাচ্ছ তুমি? তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি কি চাচ্ছি নিজের চোখে দেখতে পাবে। আমি অতটা বোকা নই। তুমি কি চাচ্ছ তা আমি দেখেই বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই বুড়ির ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, তাই না? তুমি খুব চালাক আছো, তোমাকে আর বলে দিতে হয় না। কিন্তু এভাবে মাছ চাষ করে কিভাবে প্রতিশোধ নেবে তুমি, সেটাই তো আমি বুঝতে পারছি না। তার উপর আবার মাছ ছেড়ে বলে পুকুরের চারিদিকটা জাল দিয়ে আটকে দেওয়ার জন্য বলেছো। তুমি যে কি করতে চাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। কিভাবে আমি প্রতিশোধ নিই তা আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। তুমি শুধু দেখো আমি কি করি। জাল দিতে বলেছি, জালও দিয়েছো, সামনে কি হয় দেখতে থাকো। তবে আপাতত আমার মনে হচ্ছে যে সামনে বিশাল বড় একটা ঝড় বৃষ্টি হবে, সেজন্যই তোমাকে জল দিতে বললাম। এই কড়া রোদের মধ্যে ঝড় বৃষ্টি হবে কোত্থেকে? কি বলছো তুমি? সময় হলেই দেখে নিও। এখন তো আমার আনন্দের দিন, আনন্দে থাকার কথা। ওই শয়তান মেয়ে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পেরেছি, তাতেই আমার মহা আনন্দ। তা আমার বুদ্ধিটা কাজে লাগালে তো বুড়িমা? হ্যাঁ রাধিকা, তোর বুদ্ধিটাই কাজে লেগেছে। তাই শুনলাম তোমার সেই নতুন বৌমা নাকি মালতীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। মালতীদের বাড়িতে আশ্রয় না নিয়ে যাবে কোথায়? যাওয়ার তো আর জায়গা নেই। গরিব ফিকিরিদের ওই দশাই হয়। তা তুমি একদম ঠিক বলেছ। তবে আরও শুনলাম সে বাড়িতে গিয়ে মালতী আর তোমার বউ গীতা মিলে নাকি ওর পুকুরে মাছ চাষ করছে। তোমাদের নাকি টক্কর দেবে। তুই আছিস না রাধিকা, ওইসব পাগল ছাগলের কথায় কান দিস না। আমি কান দেই না বুড়িমা, বিনোদন পাই ওদের কাণ্ড কারখানা দেখে, তাই তোমাকে একটু বলি। ওদের যে কাণ্ড কারখানা তাজ্জবকারে সামিল হয়ে পড়েছে। আরে কি হয়েছে জানো বুড়িমা? বল বল, আর কি হয়েছে? আমি তো সেগুলোই শুনতে চাচ্ছি। শুনেছি পুকুরে নাকি চারিদিকে জাল দিয়ে বড় করে উঁচু বেড়া দিয়ে দিয়েছে। ওরা কি আসলেই পাগল হয়ে গেল নাকি? এই রোদের দিনে পুকুরে জাল দিয়ে বেড়া দিয়েছে কেন? তোমার মার খেয়ে মেয়েটার মাথা মনে হয় পাগল হয়ে গেছে, সেজন্যই উল্টোপাল্টা কাজ করছে। ওরা বলছে ঝড় বৃষ্টির প্রচণ্ড আশঙ্কা আছে, সেজন্যই নাকি জাল দিয়েছে। তুই আমাকে আর হাসাস না, আমার পেট ব্যথা হয়ে গেল। এ কি, সকাল সকাল তোমরা গ্রামবাসীরা মিলে আমার বাড়িতে হাজির হলে যে? গ্রামবাসীরা সবাই হাজির হয়েছে গীতাকে আর তোমাকে দেখবার জন্য। তা তোমাকে তো দেখছি, গীতা কোথায়? এ কি, গ্রাম শুদ্ধ মানুষ দেখে এখানে জড়ো হয়েছে। কি হয়েছে বলো তো? তোমরা সকাল সকাল এখানে এভাবে এসেছো, কি হয়েছে? তোমাদের জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। তোমরা গ্রামবাসীদের যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছো, তাই গ্রামবাসী সবাই খুশি হয়ে তোমাদের এখানে এসেছে। আমরা আবার গ্রামবাসীকে কি বা সাহায্য সহযোগিতা করলাম? ভোলানাথ দা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো তো। ওমা, তুমি তো দেখছি কিছুই জানো না, গীতা সব জানে। কি হয়েছে গীতা? কিছুই তো আমি বুঝতে পারছি না। তুই আমাকে একটু বল, তুই নাকি সব জানিস। আমি নিজেই তো বুঝতে পারছি না কি হয়েছে। তুমি একটু দয়া করে সবটা আমাকে বুঝিয়ে বলো তো। গ্রামবাসীদেরকে যে তুমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করেছো সঠিক সময়ে, সেটার জন্য অনেক গ্রামবাসী বিশাল ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে গেছে। গীতা আবার কি সাহায্য করলো তথ্য দিয়ে? গ্রামে যে ঝড় বৃষ্টিটা হলো না, সবার পুকুরে এই তো পানি উঠে গেছে। গীতার কথা মতো আমরা অনেকেই পুকুরে আগে জাল দিয়ে রেখেছিলাম, আমাদের মাছগুলো বেরিয়ে যেতে পারিনি। গীতার কথাতেই আমরা বিশাল বড় লোকসান থেকে রক্ষা পেয়েছি।
ও আচ্ছা, এই ব্যাপার, সবেমাত্র বুঝলাম। সেই জন্য গ্রামবাসী তোমাদের ভালোবাসা জানাতে এসেছে। আমি ভালোবাসা পেয়ে গেছি। কি খবর? কথা নেই, বার্তা নেই, আপনি সোজা ঘরের মধ্যে চলে এলেন যে? সামান্য ভদ্রতাটুকু আপনার জানা নেই নাকি? মানুষের ঘরে আসলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে আসতে হয়। তুই থাম মালতী, তিনি নিশ্চয়ই কোনো প্রয়োজনে এখানে এসেছেন। কি জন্য এসেছেন সেটা আগে বলতে দে। আমি ভালো করেই জানি উনি কিসের জন্য এসেছেন। ওনার নরম কথায় তুমি গলে যেও না। উনি কেমন মানুষ আমার চেয়ে তুমি ভালো করেই জানো। ওনাকে কিন্তু আমি এই ঘরে প্রবেশ করতে দিতে চাচ্ছিলাম না। তুমি কেন ওনার কথা শুনতে চাচ্ছ আমি সেটাও বুঝতে পারছি না। তুই একটু থাম, উনি আমার শাশুড়ি হন। কিন্তু হ্যাঁ, আপনি বলুন, আজ হঠাৎ এখানে কি জন্য এসেছেন? তুমি আমাকে মাফ করে দাও বৌমা, আমি বাড়ি অন্যায় করে ফেলেছি। তোমার সাথে আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই বৌমার গায়ে হাত তুলেছিলেন তখন আপনার এ কথা মনে ছিল না? মাপ চাইতে তো আপনি এখানে আসেননি, নিশ্চয় অন্য কোনো ফন্দি নিয়ে এসেছেন। কি ফন্দি নিয়ে এসেছেন সেটা বলুন। আমি ভুল করেছি, আমার পাপের শাস্তি পেয়ে গেছি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করো না। আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কি বিপদে পড়ে এসেছেন সেটা তো বলুন। কদিন আগের ঝড় বন্যায় আমাদের পৌর পুকুর তলিয়ে গেছে, সব মাছগুলো পুকুর থেকে চলে গেছে। আমরা যে নিঃস্ব হয়ে গেছি। তা আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো সেই অনেক দিনের জন্য কাজে গিয়েছিল শহরে, তুমি তো জানোই, এখনো ফেরেনি। আমার ছেলে ফিরলে আমি কি জবাব দেব বলো? দেখেছিস, বলেছিলাম না, নিশ্চয়ই কোনো ফন্দি নিয়ে এসেছে, না হলে আসতো না। ফন্দি নিয়ে আসিনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বাড়ি অন্যায় হয়েছে। তোমার মা অন্যায় করলে মাফ করে দিতে না বৌমা? তোমার মাও তো তোমার গায়ে হাত তুলতে পারতো। মা ভেবে আমাকে ক্ষমা করে দাও, বাড়ি ফিরে চলো। আপনি এমনভাবে বলবেন না, আমি আপনাকে মায়ের চোখেই দেখি। আমি আগেই সব কিছু ভুলে গেছি। চলুন, বাড়ি ফিরে চলুন। আর মালতী দি, এখান থেকে বেশি মাছ তুমি রেখে কিছু মাছ আমাদের পুকুরে ফেলে দিও। দেখেছো বৌমা, তুমি আসার সাথে সাথে আমাদের বাড়িটা কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি এতদিন আসল হিরে চিনতে পারিনি। আপনি আর ওই রাধিকার কাছে যাবেন না, ওই আপনার কানে কুপরামর্শ দেয়। আরে না না, তুমি পাগল হয়েছ? ওর ওখানে আর কোনো দিন আমি যাব না। ঠিক আছে মা, এখন থেকে আমরা আর কোনো ঝগড়া করব না। বউ শাশুড়ি মা মেয়ের মতন হয়ে থাকবো। ঠিক আছে, তুমি ঠিক বলেছ বৌমা। আমি একই দেখছি, মা এবং বউ দুজনে মিলে একসাথে গল্প করছে। আমি ভুল কিছু দেখছি না তো? না না, তুমি কিছু ভুল দেখোনি, যা দেখছো সঠিক দেখছো। ঝগড়াঝাঁটি ছেড়ে কবে থেকে গল্প করা শুরু করলে? আমরা আবার কবেই বা ঝগড়া করেছিলাম? আমরা সব সময় গল্পই করি। তোরই সমস্যা, তুই বুঝিস আমরা ঝগড়া করছি। ওরে বাবা, দুজনের দেখছি সেই মিল। মাঝখান থেকে এখন আমিই দোষী হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, তুমিই দোষী। বাড়ি দেখে মনে হচ্ছে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। কিছুই পরিবর্তন হয়নি, সবই আগের মতো আছে। তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখিও। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।